হোয়াট দ্য ডে অফ রাউন্ড অফ 32। রাউন্ড অফ 32 তে যে এইরকম ম্যাডনেস দেখবো হয়তো বা আমরা কেউই আশা করি নাই। দেখেন একেবারে দিনটা শুরু হয় রাউন্ড অফ 32 ব্রাজিল ভার্সেস জাপান ম্যাচ দিয়ে। এই ম্যাচটা নিয়ে সবার মধ্যেই একটা হাইপ ছিল যে ব্রাজিল কি করে, জাপান যে ডিসিপ্লিন, যে ডিসিপ্লিনারি ফুটবলটা খেলে, তারা যেভাবে সকলে মিলে এক এক করে সকলে মিলে ডিফেন্স করে, ডিফেন্সের সময় 5 ব্যাক লাইন 6 ব্যাক লাইন ক্রিয়েট করে ফেলে, 3 ব্যাক লাইন থেকে অ্যাটাকের সময় মাল্টিপল প্লেয়ার তারা ডিপ্লয় করে অন দ্য অ্যাটাকিং সাইড। সেখান থেকে ব্রাজিল কিভাবে কোন ট্যাকটিক্সে তারা ইমেজ থেকে বের হবে, যেহেতু একেবারে খুব স্ট্যাক একটা মিডফিল্ড, পুরো স্ট্যাক একটা ডিফেন্সের লাইন এগেইনস্টে ভিনিসিয়াস জুনিয়র, কুনিয়া, আপনার ওই পাশ দিয়া রায়ান কিভাবে খেলবে, এটা কিন্তু ছিল সবচেয়ে বড় দেখার বিষয়। সেখান থেকে যখন ম্যাচটা শুরু হয়, ফার্স্ট হাফে ব্রাজিল ওয়ার স্ট্রাগলিং আ লট। সেখানে যখন আপনি দেখবেন যে কানু একটা মিডফিল্ডার, সে মিডফিল্ড থেকে বলটা যেভাবে জিতলো, ওয়ান অফ দ্য বেস্ট আপনার বল উইনিং বলতে পারেন মিডফিল্ডে। সেখান থেকে বল জিতার পর সে সেই বল নিয়ে গেল, গেল তো গেল আপন ওর পিছনে আপনার ক্যাসেমিরো ওয়াজ রানিং টুয়ার্ডস হিম। ক্যাসিমিরো শেষ চেষ্টা পর্যন্ত কিন্তু তার পিছনে দৌড়াচ্ছিল, সানুর পিছনে দৌড়াচ্ছিল। সানু সেখান থেকে যে শুটটা নিবে, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। আমার মনে হয় ওই মাঠে যারা ছিল, যারা মাঠে 11 জন খেলতেছিল, সেই ব্রাজিলের ডিফেন্স লাইনও হয়তো চিন্তা করে নাই কানু সেখান থেকে একটা শুট নিতে পারে। এখানে সেই শুটটা নিল এবং টপ লেফট কর্নার অফ চানু, সেখান থেকে বলটা একেবারে জালে। দেখেন এখানে এই গোলটার মধ্যে ভুল আছে। এই গোলটার মধ্যে যে ভুলটা হলো সেটা হলো ডিফেন্স লাইনের কেউই সেখানে তাকে আর প্রেসটা করে নাই। সেখান থেকে যদি তাকে কাভার আপ করার চেষ্টা করতো, হয়তো সেখান থেকে সে শুটটা নাও নিতে পারতো। কিন্তু অল অল দ্য ডিফেন্ডার ওয়ার রানিং টুয়ার্ডস দ্য গোল, যে সেখানে গিয়ে তারা বক্সে কোনো একটা ডিফেন্স করার চেষ্টা করবে। কিন্তু সানু সেখান থেকে যে লং শুটটা নেয় 30-40 ইয়ার্স দূর থেকে, ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। ফার্স্ট হাফ যখন শেষ হতো তখন মনে হচ্ছিল যে না, ব্রাজিল আন্ডার আন্ডার প্রেসার এবং তারা হয়তো এখান থেকে চোট করতে পারেন, তারা হয়তো বা এইখান থেকে ব্যাক করাটা তাদের জন্য খুব বিপদ হয়ে যাবে। কারণ যেভাবে জাপান ডিফেন্স করছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, সেখানে এই দল মানে এইরকম ডিফেন্স লাইন ভেঙে গোল করাটা ইটস কোয়াইট ভেরি 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 টাফ। তো সেখান থেকে আপনাকে খুব আউটস্ট্যান্ডিং কিছু করতে হইতো এবং সে আউটস্ট্যান্ডিংটাই কিন্তু পরে ব্রাজিল করে দেখাইছে। ব্রাজিলের সেখান থেকে দেখেন একটা ক্রস, সেই ক্রস থেকে আপনি যাকেই চাবেন, যেই ব্যক্তিটা ব্রাজিলের হয়ে এসে হেডটা জিততে চাইবেন, বলটা কিন্তু সেই জিতছে। আপনার ক্যাসেমিরো বলটা জিতছে এবং ক্যাসেমিরো কেনই বা ক্যাসেমিরো আপনি চাবেন যে ক্যাসেমিরোই বলটা জিতুক? আপনি যদি ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখেন, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি হেডে গোল করা প্লেয়ারের নাম হচ্ছে আপনার ক্যাসেমিরো। এই লাস্ট সিজনে সে সবচেয়ে বেশি হেডে গোল করছে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। তো আপনি চাবেন আপনার দলের যেই প্লেয়ারটা আপনি সবচেয়ে বেশি রিলাই করতে পারেন হেডে, তাকেই সেই জন্য বলটা পায় এবং বলটা দিন শেষে ক্যাসেমিরোই পাইলো এবং সেখান থেকে একটা আউটস্ট্যান্ডিং হেডার, সেখান থেকে গোল। ম্যাচে ব্যাক করার পরেও কিন্তু ব্রাজিল একের পর এক চেষ্টা করে যাচ্ছিল। দেখেন ভিনিসিয়াস জুনিয়র এবং আপনার রায়ান দুজন কিন্তু আরো বেশি ওয়াইড চলে গেল এবং সেখান থেকে বলগুলো তারা কাটিং সেট করে বারবার ঢুকাচ্ছিল। ভিনি যতবার বল পাচ্ছিল ততবার প্রেসার ক্রিয়েট করতেছিল। হি ওয়াজ ড্রিবলিং 2-3 প্লেয়ার্স এন্ড দেন গেট ইনটু দ্য বক্স এন্ড দেন ট্রাই টু ক্রস এন্ড ফাইন্ড সামওয়ান। বাট সেখান থেকে ক্রস করে যাচ্ছিল, নিজে শুট নিচ্ছিল, বিপদ ক্রিয়েট হচ্ছিল, বাট সেখান থেকে সেই আল্টিমেট যে গোলটা, যে ডিজায়ার্ড গোলটা, সেটাই কিন্তু পাওয়া যাচ্ছিল না। সো দে ওয়ার ট্রাইং এন্ড ট্রাইং রিয়েলি হার্ড। বাট ওই কার্লো আনচেলত্তির যে মাস্টার ট্যাকটিশিয়ান, সে যে নকআউটস এর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যানেজার, তার কিন্তু প্রমাণ সে আবার দেয়। 90+ মিনিটের সময় যখন আমরা দেখলাম যে আপনার চেলসিকে তুলিয়ে সেখানে আপনার মার্টিনেলিকে আনা হইলো, আমরা হয়তোবা খুব বেশি কিছু, কারণ অ্যাটাকিং প্লে সরিয়ে অ্যাটাকিং প্লে আনছেন, খুব বেশি কিছু মনে হচ্ছিল না। কিন্তু দেখেন আপনার মার্টিনেলিতে ফ্রেশ লেগ যে কি করতে পারে, তার সবচেয়ে বড় প্রমাণটা হচ্ছে সেখান থেকে সেই ক্রসটা। সেই যে একটা গ্রাউন্ডেড ক্রস মার্টিনেলির কাছে আসছে, মার্টিনেলি আপনি চিন্তা করেন আপনার কাছে খুব ন্যারো স্পেস আছে, খুব ন্যারো স্পেস। কারণ জাপান খুবই ন্যারো স্পেসের মধ্যে আপনাকে ডিফেন্ড করতে পারতেছিল এবং তারা সাকসেসফুল হচ্ছিল। তারা ডিফেন্স করতেছিল খুব টাইট। সেখান থেকে আপনি বাম পায়ে বল রিসিভ করে ডান পায়ে সেখান থেকে সেই শুট নেওয়াটা, ইট শোজ দ্য কোয়ালিটি অফ আ প্লেয়ার। আপনার যে কোয়ালিটি আছে তার প্রমাণটা পায় যখন আপনি
এই ন্যারো স্পেসের মধ্যে বাম পায়ে বলটা রিসিভ করে ডান পায়ে শুটটা করে সেখান থেকে গোলটা আদায় করেন, এবং ওই সময় দ্য ম্যাচ ওয়াজ এন্ড, কারণ একেবারে 90+4 মিনিটের ওই সময়টাতে গিয়ে ব্রাজিল গোল করে এবং ব্রাজিল ম্যাচটা জিতে যায়। কিন্তু এই ম্যাচে আমরা জাপানকে অ্যাপ্রিসিয়েট করতেই পারি, দ্য ওয়ে জাপান প্লে থ্রু আউট দ্য গেম ওয়াজ ব্রিলিয়েন্ট। তারা যা করতে চাচ্ছিল তারা তাই করতে পারতেছিল, বাট দে আর লুজিং টুয়ার্ডস আ কোয়ালিটি। তারা কোয়ালিটির কাছে ম্যাচটা হেরে গেছে। তারা কোয়ালিটির কাছে ম্যাচটা হারতে দেখো, তাদের হারতেই হতো, কারণ এই কোয়ালিটির সামনে তারা খুব বেশিক্ষণ তাদেরকে আটকে রাখতে পারতো না। কারণ নকআউট গেমে ব্রাজিলকে আপনি হারাবেন, ব্রাজিলকে হারাতে হলে আপনাকে ব্রাজিলের মতো হইতে হবে, না হলে আপনি ব্রাজিলকে হারানো কঠিন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে জাপান যেটা করতে চাচ্ছিল তারা সেটা করতে পারছিল, এবং ব্রাজিলকে তো একটা সময় পর্যন্ত তারা ভয়ই পাওয়াই দিয়েছিল। ব্রাজিল এবং ব্রাজিলের সমর্থকরা তো এক সময় একটা পুরা প্রায় ভয়ই পেয়ে গেছিল তারা নাকি আজকে এবার নকআউট থেকে বাদ করে যায়। কারণ অনেকগুলো আন্ডারডগ স্টোরি আমরা দেখছি থ্রু আউট দ্য, এই যে গ্রুপ স্টেজ থেকে শুরু করে এখন পর্যন্ত রাউন্ড অফ 32-তে। আপনি যদি আন্ডারডগের কথা বলেন যে আন্ডারডগ কি করতে পারে, তাহলে আপনি ঠিক করে ম্যাচটা দেখেন। সেখানে জার্মানি নক আউট বাই প্যারাগুয়ে। প্যারাগুয়ে একটা দল যারা 14 না 15 বছর পরে, আরো বেশি হতে পারে, আমার সংখ্যাটা মনে নাই, তারা এত বছর পরে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, তারা ওয়ার্ল্ড কাপ খেলাটাই যেখানে তাদের জন্য একটা অ্যাচিভমেন্ট, সেইখানে তারা কোন রকম করে রাউন্ড অফ 32-তে উঠলো। অ্যান্ড দেন দে ফেসড অ্যাগেন্স্ট জার্মানি, যে জার্মানি গ্রুপ স্টেজে 7-1 গোলেও তারা ম্যাচ জিতছে। সেইখানে এই জার্মানিকে ধরা হচ্ছিল যে ঠিক আছে অ্যাটলিস্ট ফাইনাল যেতে না পারুক, অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত এই দলটা যাবে বলেই আশা করা যায়। সেইখানে জার্মানিকে তারা পুরো ম্যাচ ধরে কিন্তু কন্টেন্ট করতে পারছে। হ্যাঁ, অলদো জার্মানি মিস অল সো মাচ চান্সেস, তারা কিন্তু চান্সেস মিস করছে। জার্মানি ওয়াজ মিসিং চান্সেস। কিন্তু দেখেন আপনার প্যারাগুয়ের কাছে যে প্রথম গোলটা আপনি খান, সেখানে একটা মানে ক্লিয়ার মিস্টেক ছিল। একটা আপনি ডিফেন্ডাররা যখন একটা ক্রসের আগে কোন প্লেয়ারকে মার্ক করার কথা ছিল, সেখানে আপনি মার্ক করবেন না। মার্ক না করে আপনি you are just standing on the box and trying what are you trying I don't know, but তারা সেখানে কোনো মার্ক ছিল না। সেই প্লেয়ারটা যখন পুড়ে এসে যখন সেই শুটটা করে বা সেই ফেকটা দেয়, তখন কিন্তু কোনো প্লেয়ারকে আমরা জার্মানির কোনো প্লেয়ারকে প্যারাগুয়ের প্লেয়ারকে মার্ক করতে দেখি নাই। তো সেইখানে যখন জার্মানি প্রথম গোলটা কনসিড করে, তখন মনে হচ্ছিল যে সমস্যা নেই, কারণ আপনি যখন একবার 10 মিনিট বা 11 মিনিটের মাথায় গোল খাবেন, তখন ইউ হ্যাভ স্টিল 70-80 মিনিটস টু কাম ব্যাক। সো সেখান থেকে খুব বেশি ঝামেলা হবে মনে হচ্ছিল না। সেখান থেকে কিন্তু সেটাও হয় যে তারা কিন্তু পরবর্তীতে গোলটা শোধ করতে পারে। কিন্তু দে আর মিসিং লটস অফ চান্সেস। তারা মিডফিল্ডে বল হারাচ্ছিল। তারা মিডফিল্ড থেকে সেখান থেকে প্যারাগুয়ে যে কটা চান্স ক্রিয়েট করতে পারছে, তারা ওই মিডফিল্ডের সেই ভুলের কারণে তারা চান্সগুলো ক্রিয়েট করতে পারছে। যারা ডিফেন্স ওয়াজ ট্রাইং দেয়ার বেস্ট যে তারা যেন বলগুলো কন্টেইন করতে পারে। ম্যানুয়েল নয়ার ওয়াজ ট্রাইং হিজ বেস্ট টু কন্টেইন দ্য বল, কন্টেইন দ্য প্রেসার এবং ডিফেন্ড দ্য বল। তো তারা কিন্তু চেষ্টা করতেছিল। কিন্তু ওই যে কপাল একটা যে লাক, আপনি যখন দেখবেন যে 14 সালের পরে থেকে তারা এখন পর্যন্ত নকআউটস এর একটা ম্যাচ জিততে পারে নাই, তখন there is something যে জার্মানি হয়তোবা তারা ইন বিহাইন্ড তাদের মাথায় এই চিন্তাটা হয়তোবা ম্যাচের কোনো একটা সময় তাদের মাথায় আসতেছিল যে তারা নকআউটসে একটা ম্যাচ এখন জিততে পারে নাই আফটার 2014। তো আমার মনে হয় ব্রাজিলের সেই ৭-১ বদুয়াটা খুব খারাপভাবেই রাখছে। যার কারণে এখন পর্যন্ত জার্মানি কোনো নকআউটস এর ম্যাচ জিততে পারে নাই। তো তারা লাস্ট ২ টা ওয়ার্ল্ড কাপে নকআউটসই কোয়ালিফাই করতে পারে নাই। এবার উঠছে, এবার ওঠার পরে মনে হচ্ছিল যে না তারা ডিজার্ভিংলি উঠছে এবং তারা ভালো করবে, প্রোগ্রেস করবে। বাট তারাও সেখানে কিন্তু প্রোগ্রেস করতে পারে নাই। তারা আজকে হেরে গেল। এরপরে যদি আসি যে একেবারে পরের ম্যাচটা ওয়াজ আউটস্ট্যান্ডিং। দেখেন এই ম্যাচটা এই যে এই নকআউটস এর মানে এই সপ্তাহের নকআউটস এর সবচেয়ে বড় ম্যাচ হবে বলে মনে করা হচ্ছিল। এবং ইট হ্যাপেন্স, আপনি দেখবেন ২ টা দল ২ টা দল শিয়ানে শিয়ানে লড়াই হয়, যেটা বলে যে শিয়ানে শিয়ানে লড়াই হলে যে ইকুয়াল ফাইটটা দেখা যায়। আজকে এই মরক্কো ভার্সাস নেদারল্যান্ডস ম্যাচে ঠিক সেম জিনিস দেখা গেছে। আপনি যখন ফার্স্ট হাফ দেখবেন ২ দলের সমান খেলা হচ্ছে। সেকেন্ড হাফেও ২ দল গোল করে সমানে খেলে। কিন্তু ম্যাচটা ঘুরে যায় পেনাল্টি শুটআউটে। পেনাল্টি শুটআউটে যখন যায়, আমি মনে আমার আমা আমার মনে হচ্ছিল যে পেনাল্টি শুটআউটে there is no chance for নেদারল্যান্ডস। কারণ নেদারল্যান্ডস ফ্রম 2014 তারা সেই পেনাল্টি শুটআউটে তারা ম্যাচগুলো হেরে যাচ্ছিল। ম্যাচগুলো তারা হেরেই আসছে। আপনি 2014 এ দেখেন আর্জেন্টিনার সাথে তারা কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালে তারা কিন্তু
পেনাল্টি পেনাল্টি শুট আউটে হারে। আপনি যদি তারপরে যান আপনার এই ২০২৪ সালে ২২ সালের ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু সেখানেও আর্জেন্টিনার কাছে সেই পেনাল্টি শুট আউটেই কোয়ার্টার ফাইনালে ম্যাচ হারে। তো কোয়ার্টার ফাইনাল এবং সরি এবং ওয়ার্ল্ড কাপ এবং পেনাল্টি শুট আউট নেদারল্যান্ডসের সাথে কোনো সময় যায় না। তো ওই সময় থেকে মনে হচ্ছিল যে নেদারল্যান্ডস হয়তো মাইট আউট ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ। যেহেতু তারা পেনাল্টি শুট আউট খেলবে এখন। তো বাট দ্য অল চেঞ্জ হোয়েন আপনার মরক্কো সমান তালে মিস করা শুরু করে। মরক্কোর ১ম শুটটা বারে লাগে। তারপরে আপনার যখন আপনার হাকিম ইটকো যখন লেফট ক্রসবারে লাগে, সাইড আপনার লোয়ার ক্রসবারে লাগে, তখন মনে হচ্ছিল যে না দ্যার ইজ সামথিং, যে ২ দলই প্রেসারে পড়ে যাচ্ছে। ২ দলই আউট অফ থটস যে তারা কি করে এবার বলগুলোকে গেলে জড়াবে। বাট অল কামস ডাউন হোয়েন ইয়াসিন বনু অন হিজ লেফট হ্যান্ড সেই বলটা ঠেকায়। বেশি বল যখন ঠেকায় তখন যেই পাওয়ারটা ছিল, সেই পাওয়ারে আমার মনে হচ্ছিল যে বলটা ঢুকে যাবে। কারণ আমরা দেখছি ভেব্রেগার কিন্তু একটা বল ঠেকাইতে গিয়ে সে কিন্তু ঠেকানোর পরেও বলটা কিন্তু তার হাত থেকে ছুটে গিয়ে তার বডি সাথে লেগে এবং সেখানে কিন্তু বলটা ঢুকে যায়। তো ইয়াসিন বনুর ক্ষেত্রে আমার সেটাই মনে হচ্ছিল যে বলটা না আবার হাতে লেগে বলটা জালে ঢুকে যায়। তো সেখানে যখন বলটা আবার সামনের দিকে আসলো তখন মনে হলো যে না ঠিক আছে, বলটা তারা সেভ করতে পারছে। এবং পরবর্তী সময় যখন ইসমাইল সাইবারি যখন তার লাস্ট পেনাল্টিটা করে এবং সেখান থেকে যখন মরক্কো জিতে যায়, তখন তখন একটা আহ থিংস দ্যাট হ্যাপেন যে মরক্কো আবার আগের ওয়ার্ল্ড কাপের মতো এবারও রাউন্ড অফ 16 যাচ্ছে এবং তারা সেমিফাইনালে যেতে পারবে কিনা তাদের পরবর্তী ম্যাচগুলো থেকে দেখা যাবে। কারণ পরবর্তী ম্যাচটা ওদের জন্য একবারে সোজা হবে না। কারণ সেখানে সম্ভবত সে প্যারাগুয়ের সাথে খেলবে। প্যারাগুয়ে যেই ম্যাচটা তারা খেলে আসছে, সেখান থেকে তারা যখন দেখবে যে তারা জার্মানির মতো একটা দলকে হারায়, তারা যখন রাউন্ড অফ 16 এ আসছে, তখন তখন তারা এই চেষ্টা করবে যে এই দলটাকেও মানে মরক্কোকেও তারা যেন কন্টেইন করতে পারে এবং সেখান থেকে যেন ম্যাচ জিতে বেরোতে পারে। বাট আবার যখন মরক্কো পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে, মরক্কো চিন্তা করবে তারা একটা নেল বাইটিং ম্যাচ খেলতে তারা আসছে সেখান থেকে। তো তাদের কনফিডেন্সটা খুব হাই থাকবে। তো ২ টা ম্যাচ খুব ভালো ম্যাচ হবে বলে আমি আশা করি। দেখা যাক কি হয়। বাট এই ম্যাচে করে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা বা উচিত সেটা হলো যে এই যে আন্ডারডগ দলগুলো যারা এখন এখানে আসছে, প্যারাগুয়ে বলেন, কেপ ভার্দে বলেন, কেপ দে বোয়া বলেন, এরা সবাই কিন্তু আন্ডারডগ। এরা সবাই যদি এখন আবার কোনো না কোনো বড় দলকে নক আউট করে ফেলে, তখন কিন্তু ইট উইল বি আ ভেরি ইন্টারেস্টিং থিংস টু সি। তো সেখান থেকে আমি যদি আর্জেন্টিনার কথা বলি, আর্জেন্টিনা কিন্তু কেপ ভার্দের সাথে খেলা এবং কেপ ভার্দে দ্য ওয়ে দে কাম টু দ্য রাউন্ড অফ 32, এটা কিন্তু ইনসেইন একটা স্টোরি। তো কেপ ভার্দেও কিন্তু আর্জেন্টিনাকে আটকে দিতে পারে। তো যদি কেপ ভার্দের সাথে এগেইনস্ট এ খুব বেসিক কিছু চেঞ্জ করতে হয়, আমার মনে হয় সেখানে একটা বড় চেঞ্জ হইতে পারে আপনার নিকো পাসকে ইন্টিগ্রেট করা। কারণ আমার মনে হয় যে এনজো ফার্নান্দেজকে বসে আমি যদি নিকো পাসকে ইন্টিগ্রেট করি, তাহলে যেটা হবে নিকো পাস হচ্ছে ২-৩ টা প্লেয়ার যখন তার উপরে চড়ে, তখন সে সেখান থেকে কনফিডেন্টলি বলটা বের করতে পারে এবং সে খুব পেসের মাধ্যমে পেস দ্বারা পেস এবং বলের উপর কন্ট্রোল দুটাকে কম্বাইন করে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এবং তার মধ্যে কোনো ব্যাক পাসের ওই ইনস্টিংক্টটা নাই। সে অলওয়েজ ট্রাই টু পাস দ্য বল ইনটু দ্য ফরওয়ার্ড লাইন। তো আপনি যখন একটা কনফিডেন্ট ডিফেন্সিভ লাইনের সাথে খেলবেন, ডিফেন্স মেইনটেইন করে আপনার সাথে খেলবেন, তখন আপনাকে এরকম কিছু প্লেয়ার দরকার হবে যারা কিনা বলগুলোকে নিজের কাছে রাখতে পারে এবং সেখান থেকে একটা লাইন ব্রেকিং পাস বা ওই ফরওয়ার্ড লাইনে যারা থাকবে তাদেরকে পাস দেওয়ার জন্য খুব ফাইট করতে পারে। তো আমার মনে হয় নিকো পাসকে ইন্টিগ্রেট করতে পারলে আপনার আপনার এখানে কেপ ভার্দের সাথে ম্যাচ জেতার একটা সম্ভাবনা আরো বাড়বে। তো সেখানে অবশ্যই লিওনেল স্কেলোনি কি চিন্তা করে সেটা তো লিওনেল স্কেলোনি জানে। বাট দেখা যাক কি হয়। তো এই ছিল আজকের ভিডিও। আমি প্রথমবারের মতো আপনার কাছে বলতেছি যে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও। ততক্ষণ মন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।